কিছু মাস আগেও যার অস্তিত্ব তেমন কেউ জানতো না, রাতারাতি সে হয়ে গেল মস্ত বড় সেলিব্রিটি। এ যেন এক ফেইরি টেল। আর এই গল্পের ফেইরি হলো কিম ওনজে। কে-পপ ফ্যানরা যাকে ইজে নামে চেনে। তো 2025-এ নেটফ্লিক্সে রিলিজ করে কে-পপ ডেমন হান্টার্স, এবং চোখের পলকেই যা হয়ে যায় একটা গ্লোবাল ফেনোমেনা। 500 মিলিয়নেরও বেশি ভিউ নিয়ে এটি নেটফ্লিক্সের ইতিহাসে অন্যতম সফল ফিল্ম হয়ে ওঠে। কিন্তু সিনেমার চেয়েও বড় ঝড় তোলে এর সাউন্ড ট্র্যাক, বিশেষ করে গোল্ডেন গানটি, যা টানা 6 সপ্তাহ বিলবোর্ডের টপ 100-এ নাম্বার 1 রাজত্ব করে। তবে জানো কি, এই ইজে কিন্তু ছিল ইন্ডাস্ট্রিতে একদিন রিজেক্টেড। ইয়েস, এবং এই রিজেকশন থেকেই সে করে কামব্যাক। বাট কিভাবে করলো সেই কামব্যাক এবং সেই ইন্সপায়ারিং গল্পটাই শোনাবো আজকে। ইজের এই গল্পটা শুরু হয় ছোটবেলা থেকে। ছোটবেলায় সে যখন একা একা কেপপ গাইতো, তার এই গান শুনে যখন তার মা এবং তার আঙ্কেল তার প্রশংসা করতো যে তোমার তো সিঙ্গার হওয়া উচিত, তখন থেকেই সে নানা অডিশন দেওয়ার মাধ্যমে 2003 সালে মাত্র 11 বছর বয়সে বিশ্বের অন্যতম কে-পপ কোম্পানি SM এন্টারটেইনমেন্টে ডাক পায়, যেখানে তার স্বপ্ন ছিল কে-পপ আইডল হওয়া। তবে এই স্বপ্নের জার্নি কিন্তু এত সহজ ছিল না কখনোই। শুরু হয় ইজের কঠোর ট্রেনিং। যখন অন্য বাচ্চারা মাঠে খেলতো, তখন ইজে স্টুডিওতে ঘাম ঝরাতো। নাচ, গান, ভাষা শিক্ষা সহ সবকিছুতেই নিজেকে উজাড় করে দিয়েছিল। তার কৈশোরের পুরো সময়টাই কেটেছে মাত্র একটা লক্ষ্যেই, আর তা হলো তার ডেবিউ করা। তবে কে-পপ ইন্ডাস্ট্রির বাস্তবতা যেন একটু বেশি নিষ্ঠুর। এখানে তারুণ্যকে প্রাধান্য দেয়া হয় সব থেকে বেশি। এবং 2015 সালে দীর্ঘ এক যুগেরও ট্রেনিং শেষে SM এন্টারটেইনমেন্ট ইজেকে জানিয়ে দিল তার আর প্রয়োজন নেই, কারণ তার বয়স হয়ে গেছে। 23 বছর বয়সে যখন মানুষ কেরিয়ার শুরু করে, তখন ইজের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। I mean, I was incredibly devastated. I felt like I let down. I just felt like all that hard work went to nothing. তবে সাহসী ব্যাপার হলো, হতাশায় ডুবে গেলেও ইজে মিউজিক ছাড়েনি কখনো। সে পাড়ি জমায় তখন নিউ ইয়র্কে। শুরু হয় নতুন এক যুদ্ধ। সাউন্ড ক্লাউড ও আন্ডারগ্রাউন্ড মিউজিকের জগতে নিজেকে নতুন করে আবিষ্কার করে সে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত, শনি বা রবি কোনোই ছুটি ছিল না তার। হংদাইয়ের একটা ক্যাফেতে বসে সে শুধুই নিজের মিউজিক বানাতো। ইজে একটাই পণ করেছিল, নিজের গানের কথা ও সুর দিয়ে সে বিশ্ব জয় করবে। 2017 সাল, ভাগ্য তাকে আবার নিয়ে যায় সেই পুরনো দরজায়। তার মেন্টর এন্ড্রু চয় তাকে একটি সং রাইটিং ক্যাম্পেইনে আমন্ত্রণ জানায় সেই SM এন্টারটেইনমেন্টে। তবে এইবার কিন্তু ট্রেনি হিসেবে নয়, একজন ক্রিয়েটর হিসেবে। ইজেও তার পুরানো জায়গায় ফিরে আসার প্রথম দিনেই একটা গান লিখে। 2 বছর পর রেড ভেলভেট সেই গানটি রিলিজ করে, আর গানটির নাম সাইকো। বিশ্ব জুড়ে তোল পার করে ফেলা এই গানের মাধ্যমেই ইজে বুঝিয়ে দিল সে হারিয়ে যায়নি, হারিয়ে যেতে পারে না। এবং এরপর পুরো খেলাই হয়ে গেল চেঞ্জ। নেটফ্লিক্স থেকে সরাসরি কল আসে ইজের কাছে এবং অফার করে কে-পপ ডেমন হান্টার্স। মেকার্সরা তার ডেমো শুনে শুধু গানই চাইলো না, চাইলো সিনেমার প্রধান চরিত্র রুমির কণ্ঠও যেন ইজেই দেয়। I'm like, just, I'm just so happy. যে গলাকে একদিন ল্যাক অফ ট্যালেন্ট ভাবা হয়েছিল, সেই গলার গানই আজকে বিলবোর্ডের শীর্ষে। আর রিসেন্টলি 83তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতে নেয় ইজে তার গোল্ডেন গানের জন্য। আজ ইজে সাকসেস, বাট চার্টে নাম্বার 1-এ থাকা বা অ্যাওয়ার্ড জেতার চেয়েও তার কাছে বড় প্রাপ্তি হলো অন্য কিছু। যখন গোল্ডেন গানটি নাম্বার 1-এ পৌঁছলো, ইজে আয়নার সামনে দাঁড়ালো। কোরিয়ান ভাষায় নিজের সেই ছোট্ট হতাশ হয়ে পড়া সোলটাকে বলল, You did so well. You worked so hard. Good job. এখন ইজের এই সাকসেসের গল্প আমাদের শেখায়, স্বপ্নের আস্থা যদি হয় অটুট, তবে পথ যত কঠিনই হোক না কেন, এগিয়ে তুমি যাবেই। সো মাঝে মধ্যে কিন্তু তুমিও নিজেকে বলতে পারো, ইউ আর ডুইং গ্রেট।